জাতীয় পার্টির অবস্থা তো খুবই শোচনীয়, খুবই করুণ অবস্থায় পড়ে গেছে। সবাই এখন এরশাদ সাহেবকে মিস করে। উনি ইসলামিক রাষ্ট্র করেছেন। উনি শুক্রবারকে আমাদের জন্য পাবলিক হলিডে তৈরি করেছেন। প্রেমিক হিসেবে ওনার মতো প্রেমিক আর নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। আমরা আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি যিনি নিজের নামেই পরিচিত বিদিশা এরশাদ। তাকে আপনারা সবাই জানেন এবং তার সম্পর্কে অনেক কিছু জানেন। তারপরও এখন তিনি কি করছেন, তার রাজনীতিতে আসার পরিকল্পনা তো ছিলই, সর্বশেষ অবস্থা কি, বিভিন্ন বিষয়ে আজকে আমরা জানবো। তো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যিনি উপস্থিত হয়েছেন এরই মধ্যে আমাদের স্টুডিওতে, বিদিশা এরশাদ। আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতিদিনের সংবাদের যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরুটা করতে চাই এইভাবে, আপনি এখন কেমন আছেন? আমি এখন মোটামুটি আছি, একদম ভালো বলবো না, খুব ভালো বলা যাবে না, বাট আছি, চলছে আলহামদুলিল্লাহ। তারপরে যেটি বলতে চাই যে রাজনীতিতে নিজেকে আপনি কতটা সক্রিয় বলে মনে করছেন? আমি সক্রিয় না, গত 6 মাস ধরে একদম সক্রিয় না। তবে রাজনীতির পরিবারের একজন মেম্বার হিসেবে রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম দেখে সব সময় রাজনীতির খোঁজ খবর রাখতে হয়, সেইভাবে আর কি খোঁজ খবর রাখছি। পাশের দেশের ইলেকশন চলছে, পাশের দেশের ইলেকশন মনিটর করছি, দেখছি বাংলাদেশের রাজনীতিও দেখছি গত 6 মাস ধরে কি হলো না হলো, কিভাবে কি তাড়াহুড়ো করে ইলেকশনটা হলো। এটা সবাই আপনারাও যেমন দেখেছেন, আমিও তেমন সেভাবেই দেখেছি, কিন্তু ওইভাবে আমি সক্রিয় হতে পারিনি শেষ ইলেকশন, এই ইলেকশন। সঙ্গত কারণে একটি বিষয় আমরা আপনার পর্যবেক্ষণ জানতে চাই, সেটি হলো জাতীয় পার্টির যে অবস্থা, সেই অবস্থা নিয়ে এরই মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়েছে। আপনার পর্যবেক্ষণ কি, জাতীয় পার্টির অবস্থা কি? জাতীয় পার্টির অবস্থা তো খুবই শোচনীয়, খুবই করুণ অবস্থায় পড়ে গেছে। কারণ যেখানে জাতীয় পার্টির এখনকার যে চেয়ারম্যান, সকল চেয়ারম্যান যিনি আছেন, তিনি একজন থার্ড জেন্ডারের কাছে বলতে গেলে হেরে গেছেন। পরে অনেক কলা কৌশল করে তাকে আর কি এমপি বানানো হলো আমাদের রংপুরের জায়গা থেকে। তো ডেফিনেটলি জাতীয় পার্টির অবস্থা ভালো বলা যাবে না। সবাই এখন এরশাদ সাহেবকে মিস করে। আপনি যেখানে যান সেখানে এরশাদ সাহেবের কথা বলেন। আপনি যেটি বললেন যে সাধারণ মানুষ, গণমানুষ যারা, প্রান্তিক মানুষ যারা, তার এরশাদকে এখনো মনে রেখেছেন, এর কারণ কি আপনার মনে হয়? আপনার মতো আসলে আমিও বলতে চাই যে সাধারণ মানুষ এরশাদ সাহেবকে ভোলেনি। আমি প্রায় শুক্রবারই এরিককে নিয়ে বা এরিককে একা আমি রিক্সায় নিয়ে আমি ঘুরি, বা বলি যে চলো রিক্সায় করে আমরা ক্যাম্পাসের ভিতরে, মানে আমাদের বাড়ি থানা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে তুমি ঘুরো, আমি না থাকলেও। তো একদিন রিক্সায় করে এরিক এরকম ঘুরছে, তো রিক্সার চালক উনি বুঝতে পেরেছেন যে এটা এরশাদ সাহেবের ছেলে এরিকের সাথে। বাসার সামনে যখন নামিয়ে দেয়, বলে কি এরশাদের এরশাদের সাওয়াল আমার রিক্সায় উঠছে, আমার রিক্সায় এরশাদের সাওয়াল উঠছে, আমি তো টাকা নিতে পারবো না, আমার পক্ষে টাকা নেওয়া সম্ভব না। এবং সে রিককে প্রত্যেক শুক্রবারে সে অফার করে যেন তাকে নিয়ে ঘুরবে কিছুক্ষণ, তাকে নিয়ে, এবং সে কোনো ভাড়া নিবে না। এরকম আরেকজন আমাদের উবার, আমার এক বন্ধু, সে প্রায় উবার ইউজ করে আমাদের প্রেসিডেন্ট পার্কে। তখন একদিন সে উবারের ড্রাইভার সাহেব, সে তখন বলেছিলেন যে এরকম ফারুক সাহেব, যে আপনি এখানে এরশাদ সাহেব থাকে না? হ্যাঁ, আমি ওনার বাসা থেকে আসছি, ওনার মিসেস আমার বন্ধু হয়। তখন বলে কি যে এরশাদ সাহেবের আমলে যে কত ভালো ছিলাম। মানে এই কথাগুলো, মানে সাধারণ জনগণ গুলো এই কথাগুলো কিন্তু সবসময় বলে, তারা স্বীকার করে, কারণ তার স্বাভাবিক। কেউ কখনো পার্মানেন্ট গভর্নমেন্ট দেখতে চায় না। গভর্নমেন্ট শুড বি ফর এ পিরিয়ড অফ টাইম, and once it expires, মানে এই টাইমটা এক্সপায়ার হয়ে যায়, পিরিয়ডটা চলে যায় যখন এই টাইমটা, তখন গভর্নমেন্ট সিস্টেম কলাপস হয়ে যায় এবং গভর্নমেন্ট তখন এক্সপায়ার হয়ে যায়। যে জিনিসটা সাধারণ মানুষরা, আমরা আমরা সিঙ্গাপুর না, আমরা এটা নিতে চাই না। আমরা দেখতে চাই যে চেঞ্জেস যেন আসে। তারপরেও ওই এরশাদ সরকারের আমলে যে অর্জনগুলো রয়েছে, যেগুলো মানুষ বলেন, আপনার মতে এরশাদ সরকারের যে অর্জনগুলো, উল্লেখযোগ্য অর্জনগুলো, আপনার কি মনে হয়?
এই দেশের জন্য? এই দেশের জন্য তো ডেফিনেটলি উনি অনেক ভালো কাজ করেছেন। ইসলামকে তো উনি ইসলামিক রাষ্ট্র করেছেন। উনি শুক্রবারকে আমাদেরকে জন্য পাবলিক হলিডে তৈরি করেছেন। মসজিদ মাদ্রাসার পানির উনি বিল মওকুফ করেছেন। বেড়িবাঁধ গুলো করেছেন উনি। উনি উনি কি করে নাই, উনি কি করে নাই সেগুলো যদি আপনি যদি মানে বলেন, আমার তো আমি একদিন মুখস্থ করছিলাম, মুখস্থ করতে করতে আমি 153টা মুখস্থ করেছি। এরপরে দেখি যে আমার ডিস্কে আর যে আর নেয় না। 153টি উদ্যোগ উদ্যোগ, ওনার উদ্যোগ, হ্যাঁ, উনি মেডিসিনের জন্য যা করেছেন, মানে এগুলো তো মানে চিন্তা করা যায় না, আর এটি ভাবা যায় না। স্বাভাবিক নোট করছেন। আমার মনে হয় আপনি যেহেতু বায়োপিক তৈরি করছেন, সেই জন্য কি এটি তৈরি করছিলেন, গবেষণা করছিলেন? এরশাদ সাহেবকে নিয়ে গবেষণা শেষ নেই। এরশাদ সাহেবকে নিয়ে গবেষণা প্রতিনিয়ত করি আমরা। আমি আমার আমার যে টিম আমার সাথে কাজ করে, বা আমার সন্তান এরিক, এখন এরিক বড় হচ্ছে, এরিককেও তো আমার শেখানোর অনেক কিছু আছে। এরিক হয়তো ছোটবেলাটা বাবার সাথে বড় হয়েছে, সুতরাং ওরা হচ্ছে ওই ছোটবেলা মেমোরিটা আছে। এরিক জানে না তার বাবা এই দেশের জন্য কি 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 অবদান তার বাবার আছে, সেই জন্য এরিকের সাথেও আপনার আলোচনা হয়। আর বায়োপিক নিয়ে আসলে এটা নিয়ে ফারুকী সাহেবের সাথে কথাবার্তা চলছে, অনেকদিন ধরে চলছেন। উনি আসলে প্রায় 10 বছর ধরে উনি এই বায়োপিকটা নিয়ে আমাকে বলছেন। তো অবভিয়াসলি আমি ওনার থেকে বেটার কেউ আছে বলে আমার মনে হয় না। আছে, অনেকেই আছে হয়তোবা, তবে আমরা চিন্তা ভাবনা করছি আসলে বায়োপিকটা ডেফিনেটলি আমরা করব। মানে বায়োপিক নির্মাণের জন্য যে পরিকল্পনাটা আপনি বললেন যে 10 বছর ধরে বলছেন, তার মানে এটি নিয়ে অনেক কাজ করা হয়েছে। এবং যদি আজকে আমি বলি যে কতদূর এগুলো কাজ পরিকল্পনা বাস্তবায়নের জন্য? এরশাদ সাহেবকে নিয়ে কাজ কখনোই এগোয় না, কখনোই, মানে সবসময় নতুন, প্রতিদিনই নতুন। যখনই আমরা চিন্তা করি, যখনই আমরা ভাবি, যখনই আমরা কথা বলি, তখনই সামথিং নিউ স্টার্টস, নতুন কিছু শুরু হয়ে যায়। ফলে এটা শুরুটা করা হচ্ছে না, শুরুটা করা হচ্ছে না। তো এটা যেদিনকে ফারুকী সাহেব নিজে হাতে একদম মানে অফিসিয়ালি উনি একরকমের ধরেন কন্ট্রাক্ট সাইন করবেন, বলবেন দ্যাটস ইট, আই এম গোইং টু টেক ইট ওভার ফ্রম টুডে। এই যে বিশাল কর্মযজ্ঞ হোসেন মোহাম্মদ এরশাদের যে তার যে সরকারের আমলে এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যে গবেষণা, তার মানে এই গবেষণাটা ব্যাপক হচ্ছে। তার ফলে এটাকে কনসাইজ করা বা ছোট করে নিয়ে আসা, উপস্থাপন করাটা অনেক কঠিন কাজ হবে, অনেক কঠিন কাজ হবে। আমারও তাই মনে হয়। আমার মনে হয় না আমি যত সহজে করতে পারবো। আমি মানে মুজিব নিয়ে যেভাবে সিনেমা করা হয়েছে, স্যাম বেনেগাল করেছেন, এটা হচ্ছে বিশাল একটা ভাস্ট প্রজেক্ট, and it was the first budget as well. So ওটা আমাদের পক্ষে সম্ভব না, ডেফিনেটলি, that we both understand, মানে আমি বা যারা করবেন সিনেমাটা। তারপরে এর ভিতর দিয়ে কিভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি, এর ভিতর দিয়ে কিভাবে একটা সাকসেসফুল করা যায়, আর সেই জন্য হয়তো ইন্ডিয়ার আমরা হেল্পও আমরা নিব এখানে, সহযোগিতা নিয়ে তারপর ইনশাআল্লাহ ভালো ভালো কিছুই করবো ইনশাআল্লাহ। মানে টাইম আছে আমাদের। তারপরও এই আপনি কি ধারণা করে বলতে পারেন যে 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে এটা, বা 2 বছরের মধ্যে শুরু করা যাবে, এরকম শুরু করতে করতে 1 বছর তো আরো, আমি 1 বছর 1 থেকে 1.5 বছর নিতে চাই, আমি সময় নিতে চাই, আমি সময় নিয়ে বিশ্বাসী। কারণ পলিটিক্স এর তো চেঞ্জ হচ্ছে, সবসময় পট বদল হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো অনেক কিছু স্টাডি করার আছে, অনেক কিছু দেখারও আছে এখানে। হোসেন মোহাম্মদ এরশাদের জীবনে আপনি যুক্ত হলেন, তারপরে আপনার জীবদ্দশায় আপনি দেখলেন তার প্রয়াণটা, আপনি দেখলেন, আপনি কাগজি পত্রেও তার অনেক অর্জন আপনি দেখলেন এবং গবেষণা করছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় হোসেন মোহাম্মদ এরশাদকে, আপনি আপনার পর্যবেক্ষণ কি তার সম্পর্কে? দেখেন, এক একটা সময় আমি এক এক রকম মনে করেছি। যখন সে মানে যখন সে হাজবেন্ড ছিল, তার মতো বেস্ট হাজবেন্ড আমার কাছে মনে হয় না আর কি হবে। সে যখন এরিকের সাথে সময় কাটাতো, তখন আমার কাছে মনে হতো হি ইজ দ্য বেস্ট ফাদার। যে কারণে আমি কোর্টে এক সময় সারেন্ডার করেছি যে বাবা ছেলের মাঝখানে আমি ঢুকবো না, আমি আমার ছেলেকে দেখতে পাবো, তার সাথে আসা যাওয়া যোগাযোগ থাকবে, কিন্তু আমি আসলে ওই যে বাবা আর ছেলের যে বন্ডেজটা, যে মানে ওরা একটা রাতও উনি কখনো এরিকে বুকে নিয়ে ঘুমাতেন, হ্যাঁ, যে বন্ধনটা। সো ওনার আসলে বিভিন্ন রকমের চরিত্র ছিল। প্রেমিক হিসেবে ওনার মতো প্রেমিক আর নেই। শুরুটা যদি বলেন যে কোন এমবাসিতে সম্ভবত আপনাদের প্রথম দেখা হয়েছে? হ্যাঁ, আমাদের একটা এমবাসিতে আমাদের পরিচয় হয়, ফ্রেঞ্চ এমবাসিতে পরিচয় হয়, এবং তারপর থেকে উনি আমার পিছ কখনোই ছাড়েননি, এটা আমি সবসময় বলেছি।
এবং দ্যাটস ইট। আর আজকে সেই সেখান থেকেই যোগাযোগটা আজকে তো উভয় পক্ষ থেকেই ছিল। উভয় পক্ষ থেকে ছিল নিশ্চয়ই, এখানে কেউ কোনো কাউকে জোর করেনি। সো সেই প্রেমের সম্পর্কটা দ্য বেস্ট ইউ ক্যান এভার আস্ক ফর। মানে আমি একজন বাঙালি নারী হয়ে বিদেশে বড় হয়েছি, সো আমার মধ্যে সবসময় ধরেন ওই শর্টেজটা ছিল বাঙালি বাঙালি পনা বাঙালিপনা। যেটা। হ্যাঁ আপনি সিঙ্গাপুর, যুক্তরাজ্য হ্যাঁ বিভিন্ন দেশে থেকেছি আমি। থেকেছেন, আমি পড়াশোনা প্রেম করেছেন। ভালোবাসা রবীন্দ্রনাথ, আব্বা যে রবীন্দ্রনাথ পড়িয়েছেন সেই রবীন্দ্রনাথ রাবীন্দ্রিক প্রেমটা তো আমরা পাইনি। সো ওনার কাছে যখন দেখতাম যে সকালবেলা ভোরবেলা উনি মানে শিউলি ফুলে ওনার রুমালটা ভিজে যেত, এবং সেই ভিজা রুমালে উনি যে শিউলি ফুলে এনে আমার গালের কাছে এনে রাখতেন। সো আমি তো ওনাকে ছাড়া বেঁচে আছি এত বছর ধরে, আমার মনে হয় বাকি জীবনটা আমি জাস্ট এই মেমোরি নিয়ে কাটিয়ে যেতে স্মৃতি পারবো, নিয়েই বেঁচে স্মৃতি নিয়ে থাকবেন। বেঁচে থাকতে পারবো। তো তার সকালটা আসলে কিভাবে শুরু হতো আপনি তো দেখেছেন, যতদিন প্রত্যক্ষ করেছেন। তার সকালটা হচ্ছে যেমন যখন প্রেম করতাম তখন হচ্ছে উনি আমাকে ঘুম ভাঙিয়ে আমার ঘুম ভাঙাতেন উনি ফোন করে, এবং বলতেন যে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দাও, তুমি রবীন্দ্রসঙ্গীত চালাওনি এখনো। তো ওই ওপার থেকে আবার উনি রবীন্দ্রসঙ্গীত শুনতেন। তো অবভিয়াসলি আমি মনে করতাম উনি তো রবীন্দ্র প্রেমিক, বা উনি ভালোবাসতেন। হ্যাঁ উনি মিউজিক খুব ভালোবাসতেন, নট বেসিক্যালি রবীন্দ্রনাথ, বাট তারপরে উনি মিউজিক খুব ভালোবাসতেন। এরপরে যখন আমার সাথে সংসার শুরু হলো ওনার সাথে, তখন উনি কখনো আমাকে সকালে বিরক্ত করতেন না, কারণ আমি খুব লেট নাইট, আমি সারা রাত কাজ করতাম জেগে, যেহেতু লন্ডনে আমার লোকজন থাকতো, তো লন্ডন আর বাংলাদেশের টাইম ডিফারেন্স ছিল অনেক, আমার ব্যবসা ছিল আমেরিকা লন্ডনের সাথে, উনি কখনো ডিস্টার্ব করতেন না। তো উনি হয়তো বা ওই রাত 2টোর সময় বা রাত 1টার সময় এসে দেখে যেতেন আমাকে স্টাডি রুমে, এসে এক কাপ চা দিয়ে যেতেন। উনি জানেন আমি অনেক চা পছন্দ করি, তো উনি সবসময় নিজে হাতে চা বানিয়ে দিয়ে যেতেন আমাকে। আর হচ্ছে সকালবেলাটা এসে উনি নিজে হাতে আমাকে 6-7 রকমের চা ট্রেতে করে সাজিয়ে রাখতেন, যে কোন চাটা আমি খাবো। আর একটা মজার ব্যাপার, আমার সকালের অফিসে যাওয়ার আগে, মানে উনি সকালে অফিসে যাওয়ার আগে উনি জানতেন যে আমি 2 ঘন্টা পরে অফিসে কি আসবো, উনি আমার ওয়ার্ড্রোব রেডি করে রাখতেন, মানে উনি আমার কাপড়গুলো সব বের করে রাখতেন। তীক্ষ্ণ পর্যবেক্ষণ, তীক্ষ্ণ পর্যবেক্ষণ। এবং আমি যেন সকালবেলা ফ্রুটসটা খাই ঠিক মতো নিয়মিত, যেহেতু আমার ছোটবেলার একটা অভ্যাস হচ্ছে আমি সবসময় ফ্রুটস খাই। তো উনি আগের দিন যদি রাতের বেলা চিলাপালা করতেন যে সকালবেলা কি ম্যাডামের জন্য ফ্রুটস আছে, এই জিনিসগুলো উনি খুব টেক কেয়ার করতেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের সংবাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনারা যারা যুক্ত ছিলেন সকলকে আবারও শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।